দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র হয়েছিল, তখনও কিন্তু সেই সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এমপি নির্বাচন করা তো একটা স্বপ্ন, সকল রাজনৈতিক একটা কর্মীরই সেই স্বপ্নটা কিন্তু থাকতে পারে। আমারও সেই স্বপ্ন ছিল বা আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এই মুহূর্তে আমি আসলে সেটা ভাবি না। আমি এখন চিন্তা করি দল নিয়ে, যে দলটাকে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ নারায়ণগঞ্জের টকশো ভিত্তিক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সাবিত আল হাসান। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের টকশো অনুষ্ঠানে। একে তো 5 আগস্টের পরে প্রথম আসলে আপনার দেশে ফেরা, এবং সেই জায়গা থেকে বলা যায় যে 5 আগস্টের পরে আসলে অনেকেই বিদেশ থেকে দেশে ফিরেছেন। কর্মীদের ভাষায় কেউ কেউ বলছেন যে বিপদ কেটে যাওয়ার পরে অনেকে দেশে আসছেন। এই মন্তব্য কি আসলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? আপনি জানেন যে আমি বহিষ্কৃত, দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। বিগত স্থানীয় সরকার নির্বাচন, যেটা মেয়র নির্বাচন ছিল নারায়ণগঞ্জে, প্রার্থীর পক্ষে আমি কাজ করেছি, তার প্রধান এজেন্ট ছিলাম। সেই কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। এবং আমি তখন বহিষ্কার করার পরে যখন আপনারা জিজ্ঞেস করেছিলেন যে আপনার প্রতিক্রিয়া কি, আমি বলেছিলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছি, দল আমাকে বহিষ্কার করলো, আমি মাথা পেতে নিলাম। তবে আমি দলের সমর্থক হিসাবে সবসময় দলের জন্য আমি ছিলাম, আছি, থাকবো, তাই না? আর আমি দেশে এসেছি, আমার মা অসুস্থ, তাকে দেখার জন্য এসেছি। পাশাপাশি আমার কিছু পারিবারিক দায়িত্ব ছিল, সেগুলিও আমাকে শেষ করতে হবে বা সেই দায়িত্বগুলি পালন করতে হবে, যে কারণে আমার আশা। আর আমি এখন দলের সুদিন, সে কারণে আমি দেশে এসেছি। আসলে সেটা কতটুকু সত্যি মিথ্যা এটা আপনারা বলতে পারবেন, কারণ এর আগেও দলের চরম দুর্দিনে আমি দুবাই থেকে আমি বাংলাদেশে এসে দলের পক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। সেই 96-র পরে আপনারা দেখেছেন যে তখন আমার কোনো পদ পদবিও ছিল না, আমি বিএনপির একজন কর্মী ছিলাম। তারপরেও যখন শামীম ওসমানের বিজয় মিছিল হতে মুজিবরকে হত্যা করা হয় এই নারায়ণগঞ্জে, কিন্তু তখন কেউ সেটার প্রতিবাদে রাজপথে নামেনি। কিন্তু আমি সহ বিএনপি বা যুবদলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তখন আমরা কিন্তু প্রতিবাদে ফেটে পড়েছিলাম। তখনকার গণমাধ্যমে সেই আমাদের প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিলের যে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, এবং সেটা আমরা এই চাষারা থেকে বঙ্গবন্ধু রুট এই দিক দিয়ে আমাদের মিছিলটি প্রদক্ষিণ করেছিল। এবং পর্যায়ক্রমে তখন আমরা আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সকল যুবদল, ছাত্রদল বা বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছিল, তাদের প্রতিবাদে কিন্তু, তাদের হত্যার প্রতিবাদে কিন্তু আমরা রাজপথে সোচ্চার ছিলাম। তো তখনও দুর্দিন ছিল, সেই দুর্দিনেও আমি রাজপথে নেমেছি। এবং বিগত আপনারা দেখেছেন 1/11 থেকে আপনার এই নির্বাচন, গত মেয়র নির্বাচন পর্যন্ত, 2000 খুব সম্ভবত 22-এ নির্বাচনটি হয়েছিল, সেই পর্যন্ত আমি অসংখ্যবার আমি রাজপথে নির্যাতিত হয়েছি, রক্তাক্ত হয়েছি। আমাকে হত্যা করার জন্যে আমার উপর পুলিশ বেধড়ক আমার মাথায় যেগুলি ডাক্তারদের ভাষায় তখন বলেছিল যে আপনার ডেথ সেলে তারা হিট করেছে, আপনাকে মারার জন্য সেটা করেছিল। এবং তখনও কিন্তু আমি রাজপথ আঁকড়ে ছিলাম সেই দুর্দিনে। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমি যখন 1/11-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের উপরে যে একটা নেমে এসেছিল, অত্যাচার বা নির্যাতন বা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র হয়েছিল, তখনও কিন্তু সেই সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং আরাফাত রহমান কুকুসহ যারা তখন কারাবন্দী ছিলেন, তাদের মুক্তির দাবিতে আমি 12 দিন আমি অনশন করেছিলাম, আপনারা সেটা দেখেছেন। তখনও কিন্তু আমি অনেক নির্যাতিত হয়েছি, আমাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তারপরেও কিন্তু আমি থেমে থাকিনি। তো আসলে
আমি দুর্দিনে সবসময়ই বিএনপির পাশে ছিলাম এবং সেটা আপনাদের কাছে আমার প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সেগুলি সব জানেন। আমি অসংখ্যবার গ্রেফতার হয়েছি, প্রায় 4 বছরের মতো আমি পর্যায়ক্রমে আমি কারাগারে ছিলাম। তো আমার আসলে এটার বলার কোনো মানে আমার প্রয়োজন নাই যে আমি বিএনপির সুদিনে বিএনপির মধু খাওয়ার জন্য এসেছি। আমি আসলে বিএনপির কর্মী হিসাবে আমি সবসময় আবারও যদি সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় আমি কারোর নির্দেশের অপেক্ষায় বসে থাকবো না। আমি রাজপথে গণতন্ত্রের জন্যে, বিএনপির জন্যে বা যেটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করব আমি সেটা দলের জন্য করে যাব। আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন কিনা জানি না, 2001-এ যখন দল আবার ক্ষমতায় আসলো তখন কিন্তু আমি মোটামুটি বিএনপির একজন আলোচিত নেতা। সে সময়েও কিন্তু আমি মধু খাওয়ার জন্যে ছুটোছুটি করি নাই। আমি আমার স্ত্রী, আপনারা দেখেছেন যে আমাদের বাসার সামনে একটা বাগানে আমরা তখন নিজেরা ঘরে খাবার বানিয়ে সেখানে বিক্রি করেই আমরা চলতাম। আমরা কিন্তু কখনো কোনো ওই আপনার কি বলে পরিবহন সেক্টর বা কখনো ওই এলজিআরডি বা ফ্যাসিলিটিস বা বিভিন্ন ধরনের ঠিকাদারি প্রতিষ্ঠান সেগুলির কোনো সুযোগ সুবিধা আমরা কিন্তু কখনোই নিতে যাইনি। রাজনীতি করেছি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, গণতন্ত্রের জন্যে, এবং রাজনীতি করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক হিসাবে দলীয় আদর্শকে বাস্তবায়ন করার জন্যে। ব্যক্তি স্বার্থে কখনো রাজনীতির চিন্তা করিনি। সে কারণে আমি এখন এসেছি দেশে, সেটা আমার সম্পূর্ণ পারিবারিক একটি দায়িত্ব পালন করার জন্যে বা অসুস্থ মাকে দেখার জন্যে। কোনো সুদিনের জন্যে আমি এখানে এসেছি, সেটা আসলে কতটুকু সত্যি মিথ্যা আপনারা বিচার করবেন। আচ্ছা, আপনি এই মুহূর্তে দল থেকে বহিষ্কৃত, সেই অবস্থায় অনেকেই আসলে আপনার মতো অনেকেই আছেন যারা 5 আগস্ট আগে দল থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তারা দলে ফেরার চেষ্টা করছেন। আপনার দলে ফেরার সম্ভাবনা কতটুকু, আর যদি সেটা হয় আপনাকে আসলে কোন বিবেচনায় আসলে ফেরাবে বলে মনে করেন? আসলে আমি তো দলের যেই আপনাকে যেটা বলে দলীয় নির্দেশনা বলেন বা চেইন অফ কমান্ড বলেন, সেগুলিকে আমি রেসপেক্ট করি। আমি দলে ফেরার একটা আমাকে দল আবার তার বহিষ্কারাদেশ মানে দল প্রত্যাহার করবে সেটা তো আমি আশা করতেই পারি, তাই না? এবং সে কারণে আমি তারেক রহমান আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বরাবরে একটি আমি আবেদন দিয়ে রেখেছি। এছাড়া আমার আর কোনো নেতাকে টেলিফোন করে আমি কোনো লবিং করব বা কাউকে আমি বলবো এটার জন্য আমার জন্য একটু সুপারিশ করেন, আমি কখনোই সেটাতে বিশ্বাসী না। এর আগেও আপনি জানতেন যে আমি রাজপথ থেকে উঠে আসা একজন বিএনপির কর্মী, কখনোই কোনো লবিং করে বা কোনো ধরনের সেই রকম সুযোগ সুবিধা আমি কখনোই কারোর কাছে চাইনি। আমি এর আগে দলের নেতৃত্বে এসেছি দলীয় কাউন্সিলরের মাধ্যমে। দলীয় নেতাকর্মীরা, কাউন্সিলররা ভোট দিয়ে আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। তারপরে আমাকে আবার যখন কমিটি দেওয়া হয়, সেটার মেয়াদ শেষ হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কমিটি দেন। সেই কমিটিতে সরাসরি আমাকে তিনি দলের সদস্য সচিব, মহানগরের সদস্য সচিব এবং কালাম ভাইকে সভাপতি সাধারণ আহ্বায়ক হিসাবে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমাকে সদস্য সচিব করেছিলেন। তো আমি আসলে কখনোই কোনো লবিং করে বা কোনো দলীয় অভিভাবক, কেন্দ্রীয় নেতা কাউকে অভিভাবক ধরে বা সেই পর্যায়ে কারোর সুপারিশে কখনো আমি কোনো সুযোগ নেইনি। এখনও আমার যেটা প্রত্যাহার করার মানে যদি প্রয়োজন মনে করে দল প্রত্যাহার করবে, কিন্তু সেটার জন্যে বিশেষ কোনো সুবিধা নেওয়ার জন্যে আমি কারোর সুপারিশের জন্য কাউকে ফোন আজ পর্যন্ত করিনি এবং ভবিষ্যতেও করব না। আমি যেভাবে আছি সেভাবেই থাকবো। আপনি একাধিকবার জেল খেটেছেন এবং আমরাও দেখেছি আপনি রাজপথে নির্যাতিত হয়েছেন। কখনো কি মনে হয় যে বিএনপি আপনার সাথে বা বিএনপির দ্বারা আপনি বঞ্চিত হয়েছেন, দল আপনাকে বঞ্চিত করেছে? না, আমি একাধিকবার না, আমি অসংখ্যবার গ্রেফতার হয়েছি। তো আমি এটা মনে করি না, এই কারণে যে দল তো একটা দলীয় শৃঙ্খলার মধ্যে দল চলে, দল গঠনতন্ত্রের আলোকে দল চলে। আমি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছি বলেই আমাকে দল বহিষ্কার করেছে, তাই না? এখন
এটা দল বিবেচনা করবে আমাকে আবার ফিরিয়ে নেবে কিনা। তবে আমি দল থেকে বঞ্চিত হইনি, এই দল থেকে আমি অনেক পেয়েছি এবং যেটুকু পেয়েছি সেটুকুর মূল্য কম না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে স্নেহ করতেন। উনি আমাকে যখনই আমি ঢাকায় যেতাম ওনার সাথে দেখা করতে, তখন ওনার কার্যালয়ে গিয়ে আমাকে কখনো অপেক্ষা করতে হয়নি। যখনই শুনেছেন এটিএম কামাল এসেছে, তিনি সাথে সাথে তার স্টাফদের বলতেন যে তাকে এখনই ডেকে আনো, সে অনেক দূর থেকে এসেছে, আমি তার সাথে কথা বলবো। তো আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তো সেটাই হতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে আমাকে চিনতেন, তিনি আমাকে স্নেহ করতেন, আমি ওনার স্নেহধন্য। তো আমি দল থেকে বঞ্চিত হইনি। এখনও আমি এটিএম কামাল, আমাকে সবাই নারায়ণগঞ্জে যখন রাস্তায় নামি আমাকে ওই লোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ওই যে এটিএম কামাল যাচ্ছে, তাই না, বিএনপির এটিএম কামাল যাচ্ছে। এখনও মানুষ কিন্তু দল আমাকে বহিষ্কার করেছে, আমাকে কিন্তু মানুষ এখনও বিএনপি, আমি যদি কখনো বলি যে না আমাকে তো দল বহিষ্কার করেছে, আমি তো এখন আর দলে নাই, কয় কামাল ভাই আপনি যত কথাই বলেন না কেন, আপনাকে আমরা বিএনপির এটিএম কামাল হিসাবে চিনি এবং দল আপনাকে বহিষ্কার করেছে, দল আবার হয়তো বা আপনাকে ফিরেও নিতে পারে, কিন্তু আপনার দলের জন্য যা করেছেন নারায়ণগঞ্জের রাজপথ বা নারায়ণগঞ্জের মাটিতে যে আপনার ঘাম রক্ত মিশে আছে, সেটাকে কখনোই আমরা অস্বীকার করতে পারি না। তো এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া, আমি নিজেকে বঞ্চিত মনে করি না। বহিষ্কার দৃষ্টি নিয়ে যদি কথা বলিস তাহলে হচ্ছে যে আপনি প্রথমে মেয়র নির্বাচন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তৈমুর আলম খন্দকারের সহযোগী হিসাবে ছিলেন, যে তিনি নির্বাচন করছিলেন তার সহযোগিতা করছিলেন, এই কারণে আপনাকে বহিষ্কার করা হয়। ঠিক একই কারণে তো আরেকজনও ছিল যিনি বর্তমানে মহানগর বিএনপির শীর্ষ পদে দায়িত্ব পালন করছে। আপনার কি মনে হয় না যে ক্ষেত্রে বিএনপির সেন্ট্রাল আসলে একচোখা নীতি অবলম্বন করেছিল? না, আসলে ব্যাপারটা আমি সেরকম মনে করি না, কারণ আমার একটা যে গুরুত্ব ছিল দলে এবং দল আমাকে যেই বিবেচনায় আমাকে বা যেই চোখে আমাকে দেখতো, হয়তোবা অন্য নেতাদের যে বিচরণটা বা নির্বাচন করাটাকে তারা সেটুকু ওই গুরুত্ব সহকারে নেয়নি। তারা যেহেতু আপনি এটাকে অন্যভাবে নেবেন না, এটিএম কামাল একটা নাম, এটা শুধু কিন্তু এই নারায়ণগঞ্জেই না, সারা বাংলাদেশেই, আমি দেশের বাইরে থাকি, দেশের বিভিন্ন জেলা থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে কিন্তু অনেকেই ফোন করে, মেসেঞ্জারে ফোন করে, আমার হোয়াটসঅ্যাপে ফোন করে, এবং তারা আমাকে বিএনপির এটিএম কামাল হিসাবে তারা আমাকে খুবই মানে এটাকে কি বলে ভালোবাসে বা আমার প্রতি তাদের যে দুর্বলতা সেটা তারা প্রকাশ করে। সেই হেতু হয়তো দল বিবেচনা করেছে যে আমার দলীয় প্রার্থীর পক্ষে যে কাজ করাটা, এটা হয়তো বা যেভাবে পৃথিবীব্যাপী এটা আলোচিত হয়েছে, অন্যরা যারা করেছে হয়তোবা সেটা তারা কোনো কাউন্টেই নেয় নাই বা এটা কারোর চোখেই লাগেনি, যে কারণে আমাকে কিন্তু দল ডেকেছিল, আমাকে কেন্দ্রীয় অফিসে ডেকেছিল, এটা মনে হয় 2 সপ্তাহ আগে। তো আমাকে ওনারা বলল যে আপনি এই নির্বাচনটা থেকে সরে আসেন। তো আমি ওনাদের সাথে আমি কথা বললাম, আমি সবই শুনে ওনাদেরকে বললাম দেখেন এটা তো জাস্ট যখন স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গগুলি আসতেছিল তখন কিন্তু আমরা শুনছিলাম, পত্রিকায় পড়েছি যে এটা স্থানীয় সরকার নির্বাচনে দল নির্বাচনে যাবে না, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি স্বতন্ত্র নির্বাচন করে দলের পক্ষ থেকে কোনো সে নাই, তাই না? তো আমরা মনে করেছিলাম যে হয়তো বা দল স্থানীয় সরকার নির্বাচনে একটু ছাড় দিচ্ছে, এখানে কেউ নির্বাচন করলে করতেও পারে, যে কারণে প্রথম আমি আগ্রহ প্রকাশ করি নির্বাচন করার জন্যে। পরে তৈমুর সাহেব আবু আলী ইউসুফ খান টিপুকে দিয়ে আমাকে অনুরোধ করায় যেন আমি ওনাকে সুযোগ দেই, যেন উনি নির্বাচনটা করে, উনি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে। আবু আলী ইউসুফ খান টিপু বর্তমান কমিটির সদস্য সচিব, সে যখন আমার বাসায় এসে আমাকে এটা বলার পরে তারে আমি বললাম দেখো ওনাকে তো এর আগে নির্বাচনে মাত্র কয়েক ঘন্টা আগে বসাই দিছিল, তো উনি যদি নির্বাচন করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি এর আগেও বলেছিলাম তৈমুর ভাই, গিয়াস ভাই, কালাম ভাই ওনারা যদি নির্বাচন করে তাইলে আমি নির্বাচনে যাব না। এখন তৈমুর ভাই যেহেতু নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে তোমার মাধ্যমে, উনি করুক, তাইলে ওনাকে বলি উনি আপনার সাথে এসে দেখা করবে। টিপু ওনাকে ফোন করলো, পরে উনি আমার বাসায় আসলো,
এরপরে উনি বলল যে কামাল আমাকে অন্তত এই নির্বাচনটা করতে দাও, আমি এই নির্বাচনটা করতে চাই। তো এরপরে উনি আমাকে ওনার নির্বাচনের প্রধান এজেন্ট বানালো। এরপরে প্রত্যাহারেরও শেষ সময় গেল, তখনও আপনারা আমাকে বা ওনাকে বললেন না প্রত্যাহার করার জন্যে। এখন নির্বাচনের কয়েকদিন আগে আপনারা বলতেছেন যে আপনারা প্রত্যাহার করেন বা আপনি আর এই ইয়েতে যাবেন না। এখন তৈমুর ভাই যদি প্রত্যাহার করে তাইলে আমি আর এই নির্বাচনে আমি যাব না। কিন্তু উনি প্রত্যাহার যদি না করে, এর আগে ওনাকে আপনারা মাত্র কয়েক ঘন্টা আগে নির্বাচন থেকে সরাই দিছেন, আর এখন আমার বাড়ি থেকেই এই ওনার নির্বাচনী কার্যক্রমটা টোটালি পরিচালনা হইতেছে এবং উনি আমাকে প্রধান এজেন্ট করছেন। আমি যদি সরে যাই আর উনি যদি নির্বাচনের মাঠে থাকেন, তাইলে একদিক দিয়ে যারা নির্বাচনটা করার জন্য আপনারা দেখেছেন, আমি নাম বলবো না এখন, আমি কারোর ক্ষতি চাই না, নারায়ণগঞ্জে হাতে গোনা দু একজন ছাড়া সবাই কিন্তু তৈমুর ভাইয়ের নির্বাচনে মাঠে ছিল, তাই না? তো এখন শত শত নেতাকর্মীরা তারা কিন্তু মাঠে অলরেডি এই কাজ করতেছে, তারা এই মানে নির্বাচনী প্রচারণা করতেছে, তারা ক্যাম্প করছে বা তারা ভোট কেন্দ্র স্থাপনের জন্য বা ভোট কেন্দ্রের পাশে যে সকল ইয়েগুলি হয়, দায়িত্বগুলি থাকে, সেগুলি পালন করার জন্য এরকম সব কিছু হয়ে গেছে। তা এখন আমি যদি তাদেরকেও বলি, তারাও কিন্তু আমাকে তারা ইয়ে করবে যে তুমি কেন তাইলে আমাদেরকে নামাইলা। আর তৈমুর ভাইও একদম সে মাঠে মারা যাবে। তো আমি এই মুহূর্তে তৈমুর ভাইয়ের মানে পাশ থেকে আমি সরতে পারবো না। আর আমি আপনাদেরকে বলে গেলাম এই কারণে, কারণ আমি বলে গেলাম আপনাদের, আমি জানায় গেলাম, এখন আপনারা আমার বিরুদ্ধে হয়তো বা যে কোনো ব্যবস্থা নিতে পারেন, হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে গোপন করে আমি কোনো কিছু করব না। হ্যাঁ, তো আমাকে আপনারা ক্ষমা করবেন, আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আমি কিন্তু দলকে সেটা বলে এসেছি। কিন্তু অন্য অনেকেই হয়তো বা বলছে যে না আমরা নির্বাচনে যাব না, কিন্তু তারা নির্বাচনে তারা ছিল, মাঠেই ছিল, সিদ্ধিরগঞ্জের অনেকেই ছিল, নারায়ণগঞ্জের অনেকেই ছিল, বন্দরের অনেকেই ছিল। তো তাদেরকে দল বহিষ্কার করে নেয়, সেই ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। আমি আপনাকে আগেই বলেছি যে আসলে আমার ব্যাপারটার গুরুত্ব এবং তাদের ব্যাপারটার গুরুত্ব, এটা হয়তো একটা পার্থক্য ছিল। আর ওই কম্বলের লোম বাঁচতে গেলে তো কম্বলই থাকবে না। যদি এত শত শত মানুষকে বহিষ্কার করে, তাইলে তো দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো সেই কারণেও আমার ভিতরে এ নিয়ে কোনো দুঃখ নাই। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে 5 আগস্টের পরে আমরা বিএনপিকে 5 আগস্ট আগে যেরকম মজলুমের দৃষ্টিতে দেখেছি যে তারা আসলে নির্যাতিত হচ্ছে, 5 আগস্টের পরে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তারা বিতর্কিত কাজে জড়িয়ে গেছে। আমরা যদি নারায়ণগঞ্জে 1 সপ্তাহের কথা বলি, 1 সপ্তাহের মধ্যে আমরা দেখলাম যে চাঁদাবাজি অভিযোগে সিদ্ধিরগঞ্জে 2 জন গ্রেপ্তার হলেন এবং আজকে একজন ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত হলেন মহানগর যুব দলের শীর্ষ দায়িত্বে। এই যে বিএনপির যে পরিবর্তন, এই বিষয়গুলো আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন, বিএনপি সুসময়ও ছিলেন, দুঃসময়ও ছিলেন, এই পরিবর্তনটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আসলে কি জানেন, 5ই আগস্টের পরে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে গেছে তাদের ব্যাপারে কিন্তু দল সিদ্ধান্ত নিতেছে, দল কিন্তু কোনো ছাড় দিতেছে না। তবে একটা জিনিস এখানে পরিষ্কার, এটার জন্য কিন্তু মহাজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নাই যে 5ই আগস্টের পরে কে কোন উদ্দেশ্যে রাজনীতি করে। আমি তো এর আগেও আপনাকে বলেছি, দল ক্ষমতায় এসেছে, আমি আমার ওয়াইফ খাবার বিক্রি করে চলেছি, আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন, তাই না? আমরা কিন্তু এই ধরনের কোনো মানে কাজে নিজেদেরকে সম্পৃক্ত করি নাই। এটা কেউ বলতে পারবে না, আমার শত্রু এটিএম কামালের শত্রুও বলতে পারবে না। তার মানে কি, আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেছি এবং সেই আদর্শ বাস্তবায়ন করার জন্যে দল ক্ষমতায় আসার পরেও আমরা সেইভাবেই ছিলাম, তাই না? কিন্তু 5ই আগস্টের পরে যারা এগুলির সাথে সম্পৃক্ত হয়েছে, শুধু বিএনপির না, বিএনপি ছাড়াও অন্য অন্য যারা ইয়ে আছে, দলের নেতারা আছে, যারা 5ই আগস্টের পরে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে বা হঠাৎ অনেক অর্থবিত্তের মালিক হয়ে গেছে, তো তাদের উদ্দেশ্যটা যে কেন, কি কারণে, এটা কিন্তু এটা কি শহীদের আদর্শ বা রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্যে না তাদের পকেট ভারী করার জন্যে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। দল কিন্তু গভীরভাবে সব কিছু বিচার বিশ্লেষণ করতেছে, দল কিন্তু এ ব্যাপারে কাউকে ছাড় দিচ্ছে না। এবং আমি বলি, এখনও যারা এগুলির সাথে সম্পৃক্ত তারা নিজেদেরকে সংযত করুন দলের নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্যে, এবং শহীদ জিয়ার আদর্শকে আপনারা সর্বোচ্চ সম্মান দিয়ে
আপনারা মাটি ও মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, গণতন্ত্রের জন্য কাজ করুন। দল কিন্তু আপনাদের যারাই বিভিন্ন ধরনের এ সকল মানে সুযোগ নিচ্ছেন বা এই সকল অনৈতিক কর্মকাণ্ড করছেন, এটা কিন্তু কোনোভাবেই দল সেটাকে মেনে নেবে না, এবং অবশ্যই তার জন্য সকলকেই এটার জন্য কিন্তু খেসারত দিতে হবে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন আসি। খুব শীঘ্রই আসলে জাতীয় নির্বাচন নিয়ে অলরেডি ডেডলাইন হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলা হচ্ছে। আপনি দেশে ফিরেছেন, অনেকেই বলা বলি করছে যে আসলে নির্বাচনে করবেন কিনা, নির্বাচন করলে সেটা কি দলীয় মনোনয়নের অপেক্ষা থাকবে নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করার কোনো ইচ্ছা আছে আপনার? আমি সবসময় একটা কথা বলি যে আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির আমি একজন এখন কর্মী বা সমর্থক। আমি আসলে এমপি নির্বাচন করা তো একটা স্বপ্ন, সকল রাজনৈতিক একটা কর্মীরই সেই স্বপ্নটা কিন্তু থাকতে পারে। আমারও সেই স্বপ্ন ছিল বা আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু এই মুহূর্তে আমি আসলে সেটা ভাবি না। আমি এখন চিন্তা করি দল নিয়ে, যে দলটাকে কিভাবে আমরা আগায় নিয়ে যেতে পারি, এবং আমি মনে করি যে দলের যেই আপনার মনোনয়ন বোর্ড, এখন নির্বাচন করার জন্য অনেক প্রার্থী আমরা দেখি। অ্যাডভোকেট কালাম ভাই, আবুল কালাম ভাই, উনিও যোগ্য প্রার্থী, সাখাওয়াত সেও যোগ্য প্রার্থী, তারপরে সদস্য সচিব আবুল আল ইউসুফ খান টিপু, সেও নমিনেশন চাচ্ছে, সেটার অধিকারও সে রাখে। পাশাপাশি আরও দুইজন শিল্পপতিকে আমরা দেখি, তারাও নির্বাচন করতে চান বিএনপি থেকে। তা আমার কথা হলো, তারাও কিন্তু বিএনপি ঘরানার লোক। এই যে আবু জাফর আহমেদ বাবুল, সে কিন্তু বিএনপির একজন সমর্থক, বা বিএনপির, যদিও সে সরাসরি মাঠে কখনো রাজনীতি করে নাই, কিন্তু সে বিএনপির নির্বাচন যখন হবে বা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে তার কিন্তু একটা পর্দার অন্তরাল থেকে হলেও তার একটা সাহায্য সহযোগিতা বা একটা আপনার কোঅপারেশন সবসময়ই এটা থাকতো, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। পাশাপাশি মাসুদ, যাকে শিল্পপতি মডেল মাসুদ হিসাবেই অনেকেই ওনাকে চিনে থাকেন, মাসুদুজ্জামান মাসুদ কিন্তু একসময় এই বিএনপির রাজনীতি করত। আমি যখন মহানগর যুব দলের আমি সহসভাপতি, তখন মাসুদ তার ওয়ার্ডের সে তখন ছিল যুব দলের, খুব সম্ভবত আমার যদি ভুল না হয় সভাপতি ছিল, যুব দলের সভাপতি ছিল। এবং এরপরে যখন 96-তে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তখন কিন্তু তার বাড়িতেও কিন্তু অনেক হামলা হয়েছে। ইভেন আমি এই কথাও জানি যে সে যখন বিয়ে করতে আসে খানপুরে, তার বরযাত্রা আসে, তখন মাকসুদরা তার বরযাত্রাও আটকাই দিচ্ছিল, আটকাই দিয়ে তার কাছ থেকে 5 লক্ষ টাকা আদায় করে তাকে এই আপনার মানে বরযাত্রা নিয়ে বিয়ে করতে আসতে দেয়। তো এই ধরনের নির্যাতনের শিকার মাসুদও হয়েছে। তা এখন তারা দুইজনই চাচ্ছে নির্বাচন করতে, তো এটা তারা চাইতেই পারে, নির্বাচন করতে চাচ্ছে, তাই না? কিন্তু দল যাকে নমিনেশন দিবে, তার জন্যে কিন্তু সবাইকে কাজ করতে হবে। এখন দল যদি কালাম ভাইকে নমিনেশন দেয়, এই যারা আপনার বিএনপি থেকে নমিনেশন চাচ্ছে তাদের সকলকেই ঝাঁপায় পড়তে হবে সেই প্রার্থীকে, দল যাকে নমিনেশন দিচ্ছে তারকে বিজয়ী করার জন্যে। তাহলেই সত্যিকারের অর্থে তারা দলীয় আদর্শকে তারা মানা বা দলীয় আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি করতেছে। এখন আমি মনে করি যে এই প্রার্থীতা নিয়ে নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, এটা কোনোভাবেই এটা না, গ্রহণযোগ্য না। এখন আমার কথা আপনি প্রশ্ন করতেছেন, আমি আসলে এখন যেটা ভাবি যে আমি একজন কর্মী হিসাবে বা সমর্থক হিসাবে আমি এবার অন্তত নির্বাচন করার চিন্তা করি না। আমি দলকে বিজয়ী করার জন্যে আমি আবার আসব, আমি হয়তো এর মধ্যে চলে যাব দলের পক্ষে, ধানের শীষের পক্ষে আমি মাঠে থেকে দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমি কাজ করব। আপনি মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আপনার সময়ে আমরা মহানগর বিএনপি খুব বেশি ভাঙতে আসলে দেখি নেই। বর্তমানে আমরা দেখেছি 5 আগস্টের আগে যখন মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি হলো, তখন এটা 2 ভাগে ভাগ হলো, একটা বলা হলো বিদ্রোহী কমিটি, একটা মূল কমিটি। 5 আগস্টের পর দেখলাম এই 2টা কমিটি আরও ভাগ হয়ে 4 ভাগ হলো। তাহলে বিএনপি থেকে যে বলা হয়
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই স্লোগান কি বিএনপি নেতাকর্মীরা আদৌ ধারণ করে? আপনার কাছে কি মনে হয়? আপনি তো সাধারণ সাবেক সাধারণ সম্পাদক। আসলে এটা আসলে ব্যক্তি বিশেষের এটা মানে ইয়েটা পার্থক্যটা সেখানেই। যেমন আমি এবার যে আসলাম, আমাকে কিন্তু অনেকেই এয়ারপোর্ট থেকে, হ্যাঁ বিএনপির, আমি তাদেরকে রেসপেক্ট করি, তারা হয়তো আমাকে ভালোবাসে, বিএনপির নেতাকর্মীরা বন্দর থেকে, সিদ্ধিরগঞ্জ থেকে, তারপরে আপনার ফতুল্লা থেকে, নারায়ণগঞ্জ সদর থেকে কিন্তু নেতাকর্মীরা আমাকে ফোন করেছে অনেকেই, যে আপনাকে আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবো। তখন আমি বলেছি, দেখো আমি তো এখন বিএনপির কোনো পদ পদবি হোল্ড করি না, আমি একটা বহিষ্কৃত আমি মানুষ বিএনপি থেকে। তো তোমরা যদি এখন আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাও, তাইলে কিন্তু এটা কি হবে জানো, মনে হবে যে বিএনপির মধ্যে আমি আরেকটা নতুন গ্রুপিং সৃষ্টি করলাম। আমি আসলে সেটা চাই না। আমি এসেছি, আমি যদি কোনো কিছু করি, আপনি দেখেছেন এর মধ্যে কিন্তু আমি কিছু নেতাদের কবরেও গিয়েছি। আমি তো অন্তত পারি 10টা লোক নিয়ে হলো যেতে, সেই মানে সেরকম ভালোবাসার লোক তো আমার আছে। কিন্তু আমি কিন্তু কাউকে আমি মানে তারা আগ্রহ প্রকাশ করলেও আমি না করি, কারণ আমি চাই না যে আমাকে কেন্দ্র করে আবার কেউ বলার সুযোগ পাও যে সেও আইসা এখানে। কারণ এখানে অনেকেই বহিষ্কার হয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে তারা কাজ করতেছেন, কিন্তু আমি সেটাকে কোনোভাবেই সমর্থন করি না। যে কারণে আমি সেইভাবেই চলতেছি, আমি একা একাই সব জায়গাতে যাই, কাউকে আমার সাথে কোনো গ্রুপ করার আমি কোনো সুযোগও নেই না, এবং কেউ কোনো ধরনের বিতর্কে পড়ুক। আমি সবাইকে একটা কথা বলি যে দেখো, তারেক রহমান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত সভাপতি, বা ম্যাডাম অসুস্থ, বা মহাসচিব, ওনারা এখন যে কমিটিকে ওনারা অনুমোদন দিয়েছেন, তোমরা সেই কমিটির সাথেই কাজ করবে। যখন সম্মেলন হবে, সম্মেলনে যদি নতুন নেতৃত্ব সৃষ্টি হয়, তোমরাও সেখানে করতে পারো, প্রতিদ্বন্দ্বিতা করতে পারো, কিন্তু দলের যেই একটা শৃঙ্খলা সেটাকে তোমরা ভেঙো না। কিন্তু আপনি দেখেন এর ভিতরে হয়তোবা আমাদের মানে বর্তমান দলের দায়িত্বশীল অনেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা বলেন, যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তোমরা উপদল সৃষ্টি করতেছো, কুন্দল সৃষ্টি করতেছো। তো কথায় বলে না, ক্ষেতের ঢিল খেতে ভাঙে। তখনও ওই যে আপনি একটা বললেন না যে আপনাদের সময় কিন্তু সেটা খুব একটা দেখা যায়নি, কিন্তু তখনও কিন্তু কেউ কেউ উপদল সৃষ্টি করছে, দলের মধ্যে কুন্দল করছে, দলের বিরুদ্ধে মামলাও করাইছে, দলকে কাঠগড়ায়ও দাঁড় করাইছে, আমরা গিয়ে কাঠগড়ায়ও দাঁড় হয়েছি, সেটাও কিন্তু কুন্দল বা উপদল সৃষ্টি করাই ছিল। তো আসলে এগুলি যারা করে তারা হইলো ব্যক্তি স্বার্থটাকে, নিজের নেতৃত্বটাকেই তারা দেখে যে আমি কেন নেতৃত্বে নাই। তারা যদি এটা বুঝতো আমার মতো যে নেতৃত্বে আজকে কেউ আছে, তারা দলের শৃঙ্খলার মধ্যেই আছে, আজকে তাদেরকেই আমাদের মানতে হবে। যখন আবার সম্মেলন হবে, সেই সম্মেলনের প্রতিদ্বন্দ্বিতা করে আমি নেতৃত্বে আসব, সেই কথা চিন্তা না করে তারা দলের মধ্যে এই কোন্দলগুলি সৃষ্টি করে। এটা কখনোই হয়তোবা তারা বিভিন্ন কারণে, বিভিন্ন সুযোগ সুবিধায় বা কারোর আশীর্বাদ পুষ্ট হয়ে এক সময় বড় নেতা হয়, কিন্তু তারা কখনোই জননেতা হইতে পারে না, কারণ মানুষের মনে কিন্তু তাদের স্থান থাকে না। মানুষ কিন্তু সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে যে কারা দলকে স্বার্থের জন্যে মানে করে ওন করে, আর কারা নিঃস্বার্থভাবে দল করে, সেটাই হচ্ছে পার্থক্য। আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে যদি আপনার শেষ কিছু বলা থাকে বলুন। আমি ওই যে একটা কথা বলতে চাই যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, তার জন্য সারাটা জীবন তিনি লড়াই করে গেছেন। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তারপরে এই দেশের গণতন্ত্রের জন্যে বা এই দেশে আধিপত্যবাদী যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তিনিও শহীদ হয়েছেন। তো আমরা মনে করি যে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে জিয়া পরিবার। সেই জিয়া পরিবারের নেতৃত্ব, সেই জিয়া পরিবারের যে একটা আপনার বলে এটাকে নির্দেশ বলে, সেই নির্দেশকে বা তাদের দিক নির্দেশনাকে মেনেই আমাদেরকে দেশ গড়ার কাজে আগায় যেতে হবে। কোনোভাবেই
আমরা আমাদের ব্যক্তি স্বার্থ বা আমাদের নেতৃত্ব বা আমরা এমপি নমিনেশন আমাদেরকে কেন দিল না, কেন আমরা এমপি নমিনেশন পাবো না, সেগুলি বলে দলকে বিভক্ত করবেন না। ঐক্যবদ্ধ থাকুন। দল যাকে নমিনেশন দিবে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান তারা খুব ভালোভাবেই জানেন যে দলকে আগায় নিতে হলে কাকে কাকে নেতৃত্বে আনতে হবে। 300 আসনে নমিনেশন দিবে, সেখানে কাকে কাকে ওনারা নমিনেশন দিবেন, হাজার হাজার নেতাকর্মী নমিনেশন চায়, ওনারা সেটা বিচার বিশ্লেষণ করেই দিবেন এবং যাকে নমিনেশন দিবে সেটাই হচ্ছে আমাদের প্রার্থী এবং ধানের শীষ হচ্ছে আমাদের প্রতীক। এবং ধানের শীষের জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশকে মেনে আমরা যদি দলকে নির্বাচিত করার পথে আগায় নিয়ে যাই, সেটাই হচ্ছে সবচেয়ে বড় গুরুদায়িত্ব। এবং দল যদি নির্বাচনের পরে ক্ষমতায় আসে, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এটা চিন্তা করি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র কিন্তু এখনো অব্যাহত আছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারোর বিরুদ্ধে আমাদের কোনো কুৎসা করার দরকার নাই। দলে সবাইকেই প্রয়োজন আছে, সবাইকে নিয়েই আমাদেরকে থাকতে হবে। আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলের জন্য কাজ করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ নিউজ নারায়ণগঞ্জকে এবং নিউজ নারায়ণগঞ্জের সকল শ্রোতা যারা শুনছেন বা দর্শক যারা দেখছেন, সকলকেই আমার অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের সাথে। তার দীর্ঘ আলোচনা উঠে এলো বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থার বেশ কিছু বিষয়। আমরা দেখা হবে অন্য কোনো দিন আপনাদের সাথে, অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো অতিথির সাথে। ততদিন সাথেই থাকুন নিউজ নারায়ণগঞ্জের।